কল্যাণবাবু নিজেই একটা মাইক, তাকেই মসজিদের উপর চড়িয়ে দেওয়া উচিত, তাহলে আর মাইক প্রয়োজন হবে না। আমাদের কাছে ঋতব্রতও যা, পরমব্রতও তা, অনুব্রতও তা। আমি ঈশ্বরকে ডাকবো, তার জন্য মাইক লাগিয়ে অত চিৎকার করার কি দরকার? কারো উপরে অনৈতিক কোনো অত্যাচার, অনৈতিক কোনো রকম জবরদস্তি কিচ্ছু হবে না। সব ধরা পড়বে এবং আমরা এদেরকে নির্মূল করে তবে ছাড়বো। দেখুন, বদমাস লোককে তো আপনি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবেন না, তারা এই পৃথিবীতেই থাকে। তাদের কাছে প্রশ্ন করুন না, আরে এনআইএ কেন ডাকলো? স্বামী ইয়াসমিনের স্বামী আমাদের এই জেলা থেকেও গেছিল, তপনের একটি ছেলে গেছিল, আমার কাছে ছবি ভিডিও সব আছে। ওই আমি তো কাউকে পেটাতে পাঠাইনি সেখানে। 2023 সালে সায়েন্টিফিক পাবলিকেশনে গোটা পৃথিবীতে আমরা তৃতীয় হয়েছি, আমেরিকা চায়নার পর ভারত। দেখুন, আগেই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে তৃণমূল করুক কেউ, বা সিপিএম করুক, বা অন্য কোনো রাজনৈতিক দল করুক না কেন, কারো উপরে অনৈতিক কোনো অত্যাচার, অনৈতিক কোনো রকম জবরদস্তি কিচ্ছু হবে না। সেই জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। মনে রাখবেন, আমাদের পার্টি স্ট্যান্ড খুব ক্লিয়ার। সরকারটা পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার না। বিজেপি রাজনৈতিক দল। আমাদের এমএলএ এমপিরা, আমাদের পার্টির নেতারা এমএলএ হয়েছেন, তারা সরকারে আছেন, কিন্তু সরকার সরকারের মতো কাজ করবে, নিরপেক্ষভাবে কাজ করবে। দেখুন, প্রশ্নটা তো আমাকে না করে তাদেরকে করা উচিত, যারা এতদিন টিভির পর্দায় গলা ফাটাতেন, বলতেন যে ওই ঋতব্রত তৃণমূল হয়ে যাও, তাহলে আর কারো কিছু হবে না। যে সমস্ত বিপ্লবীরা ওই টিভির পর্দায় গলা ফাটিয়ে নেতা হন, যারা ভোটে জেতার ক্ষমতা রাখেন না, তারা এই সমস্ত বলতেন। তাদের কাছে প্রশ্ন করুন না, আরে এনআইএ কেন ডাকলো স্বামী ইয়াসমিনের স্বামীকে? স্বামী ইয়াসমিন তো ঋতব্রত তৃণমূল করছে, তাদের ডাকার কথা না, তাদের যুক্তি অনুসারে, তাদের মার্কসিজম অনুসারে, তাদের তত্ত্ব অনুসারে। দেখুন, এটা আদালতের নির্দেশ, এখানে আমার আপনার কিছুই বলার নেই। আদালত যখন বলেছে যে হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ, অতএব যে ম্যাক্সিমাম বিধায়ক যার পক্ষে, তাকেই আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের কাছে ঋতব্রতও যা, পরমব্রতও তা, অনুব্রতও তা। দেখুন, সিঙ্গেল বেঞ্চের অর্ডার এক কথায় আমি বলবো যেটা, সে স্ট্যান্ড করেছে। সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে ঋতব্রত বাবুই বিরোধী দলের নেতা, আর যে সমস্ত সমস্যা যেগুলো ডিভিশন বেঞ্চ পাঠিয়েছে সিঙ্গেল বেঞ্চের কাছে, আদালতের বিষয়, এখানে আমার আপনার কিছু বলার নেই। আদালত আদালতের মতো চলবে। দেখুন, আদালতের নির্দেশ যে মাইক খোলা মামলা যেহেতু খারিজ হয়েছে, আর সব থেকে বড় কথা, আমি ঈশ্বরকে ডাকবো, তার জন্য মাইক লাগিয়ে অত চিৎকার করার কি দরকার? আর সব থেকে বড় কথা হচ্ছে, যখন ইসলাম এই পৃথিবীতে প্রবর্তিত হয়েছিল, সেই সময় তো মাইক ছিল না। এবং মাইক বলা হয় ইহুদি বিজ্ঞানীদের আবিষ্কার। ইসলামে ইহুদিদেরকে সব থেকে ঘৃণার পাত্র হিসেবে দেখা হয়, তাদের আবিষ্কার ব্যবহার করার কি দরকার আমি তো বুঝতে পারি না। কল্যাণবাবু নিজেই একটা মাইক, তাকেই মসজিদের উপর চড়িয়ে দেওয়া উচিত, তাহলে আর মাইক প্রয়োজন হবে না। ওনাকে মসজিদের মাথায় চড়িয়ে দিন। সুমিত রায়কে সিআইডি তলব করছে, শালবনীতে জমি দুর্নীতি মামলায়, তাকে আবার তলব করছে সিআইডি। দেখুন, উনি যা কর্মকাণ্ড করেছেন ভাইপোর কথাতে, উনি বারবার তলবই পাবেন। তার কারণ, ওনার ট্রান্সফার থেকে জেলার এসপি কে হবে, জেলার কোন WBCS অফিসার কোথায় যাবে, মালাইদার পোস্টিং কে পাবে, কোন থানায় রোজগার বেশি, মালাইদার পোস্টিং, তার কোন অফিসার হবে, সবকিছু তো ওনার ফোনে হতো। অভিষেক তো ফোনে কথা বলতো না, কথা বলতেন হচ্ছে এই সুমিত, তার স্কুলের বন্ধু, পার্টিরও কেউ না, কিন্তু সুমিত কোনো তৃণমূল করেনি আগে। অভিষেক ময়দানে আসার পর, পর্দাতে আসার পর, পর্দার পেছন থেকে সে হঠাৎ করে দেখলাম সে ডাইরেক্টর হয়ে গেল। অভিষেক কিভাবে নাচবে, গাইবে, হাঁটবে, সমস্ত কিছু সে দেখছে, স্বাভাবিকভাবে তাকেই তলব করবে। দেখুন, বাংলা এতদিন পর্যন্ত, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে ছিল, একে ভারত বিরোধী অ্যাক্টিভিটির বা ভারত বিরোধী ক্রিয়াকলাপের ব্রিডিং গ্রাউন্ড বা প্রজনন ভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন উগ্রপন্থী সংগঠন দ্বারা। এতদিন তো ওরা ফাঁকা মাঠে গোল দিয়ে গেছে। এখন তো পশ্চিমবঙ্গে এমন সরকার, যে সরকার রাষ্ট্রবাদী সরকার, ভারতপন্থী সরকার, পাকিস্তানপন্থী সরকার নেই এখন আর খোলা মাঠে তো গোল দিতে দেবো না। গোল দিতে এলেই ধাপ্পা খাবে, সব ধরা পড়বে এবং আমরা এদেরকে নির্মূল করে তবে ছাড়বো। মাননীয় রেলমন্ত্রীকে আমি আবেদন জানিয়েছি, এখন দেখা যাক ফিজিবিলিটি চেক করে কতদূর কি হয়। আমি না হলে পরে কিছু বলি না, আপনারা জানেন তো। যাবে মানে হওয়ার মতো জায়গায় পৌঁছবো, তবেই আপনাদেরকে সুখবর দেব। NFR এ কোচের অভাব আছে। আপনি কোইন্সিডেন্টালি আজকে আমাকে প্রশ্ন করলেন, আজকে সকালবেলায় GM সাহেবের সাথে এই ট্রেনটি নিয়ে কথা হয়েছে। কারণ আমার পরিচিত একজন, যিনি জলপাইগুড়ি থেকে এখানে এসেছিলেন কোনো কাজে,
একজন অধ্যাপক, তিনি আমাকে মেসেজ করে বললেন যে ওই ট্রেনে একটা এসি কামরা দরকার। তো আজকেই কথা হয়েছে, এসি চেয়ার কারের অভাব আছে, সেই জন্য এসি স্লিপার কামরা আমি মাননীয় জিএম সাহেবকে লাগাতে বলেছি। ওনারা দেখছেন যত তাড়াতাড়ি সম্ভব ওই ট্রেনের সাথে একটা এসি কামরাকে আমরা জোড়ার চেষ্টা করব। কোনো দাদাগিরিকে বিজেপি বরদাস্ত করবে না, আমাদের সরকার বরদাস্ত করবে না। আমি যারা লাঞ্ছিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা থানায় যান, থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করুন। আমি নিজে প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যেখানে যেখানে কথা বলা দরকার সেখানে যেখানে কথা বলবো। সেটাই তো আমরা বলছি, আমরা তো পার্টি উইথ ডিফারেন্ট। আমরা তো ওরকম তৃণমূল এসে শাসন দিত, চলেও যেত, পুলিশ স্যার করতো, আমাদের ওসব বিষয় নেই। গেলে পরেই অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হচ্ছে। দেখুন, বদমাস লোককে তো আপনি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবেন না, তারা এই পৃথিবীতেই থাকবে। কিন্তু তারা কেউ জেলের ভেতরে থাকবে, কেউ জেলের বাইরে থাকবে। জেলের ভেতরে থাকছে এরা। ককরোচ জনতা পার্টির অ্যাজিটেশনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জেলা থেকে একজন দুজন করে গেছিল। আমাদের এই জেলা থেকেও গেছিল, তপনের একটি ছেলে গেছিল, আমার কাছে ছবি ভিডিও সব আছে। ওই আমি তো কাউকে পেটাতে পাঠাইনি, সেখানে কোথাও কেউ পাঠায়নি। কিন্তু হঠাৎ করে একটা ঘটনা বাঁকুড়াতে দেখা দিল। অতএব আদৌ কি ঘটনাটা ককরোচ পার্টির যাওয়ার সাথে যুক্ত, নাকি হয় পারিবারিক গন্ডগোল থাকে, আপনার সাথে আমার পাশের বাড়ির গন্ডগোল থাকে, আমার সাথে আমার পাশের বাড়ির কথা কাটাকাটি হয়, কোনো কোনো ক্ষেত্রে সেটা মারামারির পর্যায়ে পৌঁছে যায়, তাতে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুলিশ তদন্ত করবে, অপরাধী ছাড়া পাবে না, এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন। দেখুন, ককরোচ পার্টির যারা বক্তব্য রাখছেন তাদেরকে বলবো তথ্য দিয়ে পুরো বিষয়টি কাউন্টার করার জন্য। এমন ছোট রাজনৈতিক দলের বিষয়ে বক্তব্য রাখাই উচিত না। তবুও আমি বলবো যে তথ্য দিতে বলুন। ওনারা বলছিলেন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নাকি পিছিয়ে গেছে, দিল্লিতে বলছিলেন। আমি তো বলছি যে যখন 14 সালে, আমি ডেটা দিচ্ছি, আপনার ডেটা দিয়ে এটার কাউন্টার করুন যদি ক্ষমতা থাকে। 14 সালে যখন মোদিজি আসেন তখন ভারতবর্ষের 11খানা এডুকেশনাল ইনস্টিটিউশন, আইআইটি সব ধরে, ইউনিভার্সিটি ধরে, তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ছিল, কিউএস র্যাঙ্কিং এ ছিল। এখন 54খানা হয়েছে। এটা এগিয়েছে না পিছিয়েছে? আপনারাই প্রমাণ করুন। তথ্য বলছে তো আমরা এগিয়েছি। 2023 সালে সায়েন্টিফিক পাবলিকেশনে গোটা পৃথিবীতে আমরা তৃতীয় হয়েছি, আমেরিকা চায়নার পর ভারত। এটা তো গোটা বিশ্ব মানছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।